জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ লাখ ভোটারের এলাকা স্থানান্তরের রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনাকে অস্বাভাবিক ও রহস্যজনক মনে করছেন অনেকে। অবশ্য একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে জামায়াত। আর জামায়াতের প্রার্থীকে জেতাতে এটা কৌশল বলছে বিএনপি। বিশ্লেষকরাও বলছেন কিছু কিছু আসনে পছন্দের প্রার্থীকে জয়ী করতেই এমন পদক্ষেপ। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের হাওয়া গ্রাম থেকে শহরে, চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রে নির্বাচন। তবে নির্বাচন সামনে রেখে ৫৪ বছরের ইতিহাসে এবার ভোটার এলাকা পরিবর্তনের রেকর্ড হয়েছে। বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে প্রশ্ন উঠেছে নানা মহলে, যাকে অনেকেই বলছেন অস্বাভাবিক। ইসির দাবি ১ বছরে ৩ বার ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি অনেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্থান পরিবর্তন করে থাকতে পারেন। আর আইনেই ভোটারের এলাকা পরিবর্তনের সুযোগ রয়েছে। জনগণের বিষয়। আমি তো কাজ করেছি, আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি আপনার আবেদন মঞ্জুর করেছি। আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি বেশি আবেদন পেলে বেশি আবেদন মঞ্জুর করবো, অল্প আবেদন পেলে অল্প আবেদন মঞ্জুর করবো। আমি আবেদন মঞ্জুর করেছি। তবে বিপুল ভোটারের এলাকা পরিবর্তনকে অস্বাভাবিক মনে করছে না জামায়াত। অতীতেও কেউ কেউ করেছেন, বিশেষ উদ্দেশ্যে করেছেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। সক্ষমতার এটা একটা বিষয় আছে, আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোকে এগুলো দেখা। এটা যদি উদ্বেগজনক কিছু হয়, আপনাদের মাধ্যমে যদি এগুলো আসে, তখন আমরা কথা বলতে পারবো। একটি বিশেষ দলের প্রার্থীকে জেতানোর কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা। একটা বিশেষ দল তারা তাদের প্রার্থীকে জয়লাভ করানোর জন্য অনেক ভোটার মাইগ্রেট করেছে। সেই এলাকা থেকে তারা মাইগ্রেট করে আরেকটি এলাকায় গেছে, যাতে তোমার ওই এলাকার প্রার্থী জয়লাভ করতে পারে। এই নির্বাচন বিশ্লেষক মনে করেন এবার বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে রাজনৈতিক মোটিভ রয়েছে। নতুন করে এক একটা এলাকার ভোটার হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে যে তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী সেখানে নির্বাচন থেকে দাঁড়াবে। তাই যদি হয় তাহলে আমি এটা বলবো যে এটা একটা প্রসেস আছে। এনআইডি না ছাড়া তো, টাকা ছাড়া তো রেজিস্ট্রেশন হতে পারবে না। ইসির তথ্য অনুযায়ী গেল বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন ৭,০১,৩৩৭ জন। অনুমোদন হয়েছে ৬,৬৬,৫৬৬ জনের আবেদন। ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন হয়েছে ৮৬,৮২৫ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ২ নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় দীর্ঘদিন অভিভাবক শূন্য আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং। ঝুঁকিতে গ্রাহকের ৪০০ কোটি টাকার আমানত। পর্ষদ চেয়ারম্যান পলাতক আর ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য। চলতি দায়িত্বে একজন থাকলেও তারও মেয়াদ শেষ। অভিযোগ আছে পলাতক চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে দুর্নীতি আর অর্থ লোপাটে লিপ্ত কয়েকজন কর্মী। বাংলাদেশ ব্যাংকের অডিটে অনিয়ম ধরা পড়লেও রহস্যজনক কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। নিশ্চুপ বিএসইসিও। বলা হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও মিলে যায় এই প্রবাদ। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কথা। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও এর নজরদারি প্রতিষ্ঠান। ২টি নিয়ন্ত্রক সংস্থা থাকার পরও বেআইনিভাবে বে লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পর্ষদ চেয়ারম্যানের পদ দখল করে আছেন ফাতেমা জহির মজুমদার, দুর্নীতির মামলায় যার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময়ে যোগসাজশে প্রতিষ্ঠানটির বিপুল অর্থ লোপাট করেন ফাতেমা জহির মজুমদার। তার এই অপকর্মে সহযোগী আর্থিক প্রতিষ্ঠানটির চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম এবং পর্ষদ সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার। অনুসন্ধানে জানা যায় এমডি হিসেবে রাশেদুল ইসলামের মেয়াদ শেষ হলেও তা আর নবায়ন করা হয়নি পর্ষদের কোরাম সংকটে। পলাতক পর্ষদ চেয়ারম্যানের অদৃশ্য ক্ষমতা বহাল থাকায় গ্রাহকের ৪০০ কোটি টাকার আমানত এখন ঝুঁকিতে।
রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। খোঁজ মেলেনি ফাতেমা জহিরেরও। জানা গেছে প্রতিষ্ঠানটির অনিয়ম উঠে এসেছে খোদ বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষাতেও। সূত্র বলছে ফাতেমা জহিরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা কেন্দ্রীয় ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তার বাধায় নেওয়া যায়নি কোনো ব্যবস্থা। মানে ফিজিক্যালি উপস্থিত থেকে তোমার বিরুদ্ধে কোনো আইনগত বিষয় থাকলে সেটা তুমি মোকাবেলা করবে, তোমার ব্যাপার। সরাসরি উপস্থিত থেকেই বোর্ডে অ্যাটেন্ড করতে হবে মিটিংয়ে। আর যদি কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট থাকে তবে স্বাভাবিক নিয়মে তাকে সেই পদ ছাড়তে হবে। পাঁচটি ব্যাংকের মার্জারের ইস্যু নিয়ে এত বেশি আলোচনা আছে যে এইভাবে বিষয়গুলো ওইভাবে মিডিয়াতে আসতেছে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রাউন্ড ওয়ার্ক চালিয়ে যাচ্ছে। নেতৃত্বের দুর্বলতা আর অনিয়মে নাকাল বে লিজিংয়ের সম্পদ 900 কোটি টাকারও বেশি। প্রায় 700 কোটি টাকা ঋণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি, যার প্রায় 43%ই খেলাপি। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির অনিয়মের বিষয়ে নিশ্চুপ বিএসইসিও। এই জিনিসগুলি দেখার জন্যই তো তাদেরকে এখানে বসিয়েছে, এবং তাদের প্রাইমারি কাজই তো এই স্ক্রুটিনি করা এবং এটা মনিটর করা। এবং সেই জায়গায় যদি তারা প্রপারলি মনিটর করতে না পারে, দেন এটা তো তাদের রোল যেটা, সেটা তো তারা মিট আপ করতে ফেল করছে। সংস্কারের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন এই আইনজীবী। রিমার্কেবল চেঞ্জ আসা উচিত ছিল। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আইসিইউ জীবন মৃত্যুর লড়াই, কিন্তু এখানেই বিপদ যেন এখন সবচেয়ে গভীর। ওষুধ আছে কিন্তু কার্যকারিতা নেই। দেশের আইসিইউতে ভর্তি প্রায় অর্ধেক রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ না হওয়াকে বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অকার্যকর ও অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের লাগাম না টানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই নীরব সংকট নিয়ে তাহসিনা জেসির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। আইসিইউ, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন বাঁচানোর চেষ্টা চলে, কিন্তু এখানেই সবচেয়ে বড় চিকিৎসা সংকটের মুখে দেশ। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সবশেষ তথ্য বলছে, দেশের আইসিইউতে ভর্তি 41% রোগী আক্রান্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে, অর্থাৎ প্রয়োজনীয় ওষুধ থাকলেও তা আর কার্যকর হচ্ছে না। তো একটা 500 বেডের হসপিটাল, সে তো 1200, 1500, 2000 পেশেন্ট থাকে। তখন আপনার ওই পেশেন্ট প্লাস পেশেন্টের অ্যাটেন্ডেন্ট মিলে একটা ভয়াবহ অবস্থা হয়। তো সেই ক্ষেত্রে আপনার ইনফেকশন প্রিভেনশন যদি করতে না পারি, তখন কিন্তু ওই যে হসপিটালে আপনারা জানেন যে জীবাণুগুলি আরও রোগ প্রতিরোধী থাকে, তখন কিন্তু ওইটা ছড়ায় যায়। অ্যান্টিবায়োটিক কাজ না করার অন্যতম প্রধান কারণ সুপারবাগ। এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। অপরিচ্ছন্ন পরিবেশে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর মতো অণুজীবগুলো শক্তিশালী হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। যখন সুপারবাগ শক্তিশালী হয়ে ওঠে, তখন অকার্যকর হয়ে পড়ে বেশ কিছু অ্যান্টিবায়োটিক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের উদ্যোগে গত 1 বছরে 46,279 রোগীর নমুনা বিশ্লেষণে উঠে আসে প্রথম স্তর বা দ্বিতীয় স্তরের বহু অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়েছে। ঠান্ডা, জ্বর, কাশি, সেগুলো ভাইরাল ইনফেকশন দিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করা হয়, সেই ওষুধগুলোর কার্যক্ষমতা কমে যাচ্ছে। আগে হয়তো ট্রাইমিথোপ্রিন, অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, এই ওষুধগুলো কাজ করতো, কিন্তু এখন সেগুলো কাজের হার একেবারেই কম। আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায় এনআইসিইউতে ভর্তি হওয়া নবজাতকদের 81% শরীরে কার্বাপেনাম প্রতিরোধী ক্লাবসিয়েলা নিউমোনি জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। ইনফেকশনের একটা কারণ যে ফাঙ্গাল সুপারবাগ ইনফেকশন, ক্যান্ডিডা অরিস নামে একটা মানে ফাঙ্গাস দ্বারা হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ। এখানে কোনো প্রকার মানে অ্যান্টিবায়োটিকে কাজ করে না, এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গালি দিতে হবে। এমন পরিস্থিতিতে অনেক রোগের চিকিৎসায় অসম্ভব হয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শের দায় চিকিৎসকরা এড়াতে পারেন না। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক গাইডলাইন লাগবে, বিশেষ করে যেগুলো বড় প্রতিষ্ঠান আছে। যদি জাতীয় গাইডলাইন বানাতে হয়, তাহলে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের যে গাইডলাইনগুলো তৈরি হবে, সেগুলোকে একখানে করে নিয়ে একটা জাতীয় গাইডলাইন তৈরি করা যেতে পারে। সচেতনতার মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।